বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, শুভ সকাল। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা সকলে যাতে নিরাপদে থাকতে পারি, এজন্য অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। প্রয়োজন ব্যতীত বাইরে কেউ বেরোবো না। যদিও বেরোই, অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। আশা করি আল্লাহ যেন সবাইকে আমাদের সুস্থ রাখেন। সবার মঙ্গল কামনা করে আমি হুসাইন মোহাম্মদ বাচ্চু, প্রভাষক, ইতিহাস বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, দিগরাজ, মোংলা, বাগেরহাট। আজকে এই ক্লাসে আমি ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ সম্পর্কে আলোচনা করব। ফরাসি বিপ্লব একদিনই সংগঠিত হয়নি। অনেক দিন ধরে বিভিন্ন প্রবাহের মাধ্যমে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। ফ্রান্সে বুর্বো বংশীয় রাজা, শেষ রাজা ষোড়শ লুই 1774 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেন। তাকে স্বেচ্ছাচারী রাজা বলা হলেও আসলে তিনি ছিলেন খুব দুর্বল শাসক। তাকে স্বেচ্ছাচারী রাজা বলা হলেও কিন্তু সে স্বেচ্ছাচারী রাজা ছিলেন না, তিনি ছিলেন আসলে দুর্বল শাসক। অন্যদিকে তিনি ভোজন রসিক ও স্ত্রী মারিয়া আততার প্রভাবে প্রভাবিত ছিলেন। ষোড়শ লুই যখন ক্ষমতায় আসেন তখন রাজকোষ প্রায় শূন্য ছিল। এই অবস্থায় ফ্রান্স আমেরিকার স্বাধীনতার যুদ্ধে যোগ দেওয়ায় সংকট আরো তীব্র হয়ে ওঠে। অর্থাৎ ষোড়শ লুই যখন ক্ষমতায় আসেন তখন তার রাজকোষ প্রায় শূন্য ছিল। সেই সময় আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ফ্রান্স যখন অংশগ্রহণ করে তখন সংকট আরো ঘনীভূত হয়, তীব্র হয়ে ওঠে। এই সমস্যা সমাধানের জন্য নবনিযুক্ত অর্থমন্ত্রী টুর্গো প্রস্তাব করেন অভিজাত শ্রেণীর উপর তাদের আয় অনুসারে কর ধার্য করা উচিত। টুর্গো ব্যবসায়ীদের উপর কর আরোপের ব্যবস্থা গ্রহণ করলে অভিজাত ও ব্যবসায়ীরা তার উপর অসন্তুষ্ট হন। অতঃপর অভিজাত ও ব্যবসায়ীরা ষোড়শ লুইয়ের উপর চাপ সৃষ্টি করলে রাজা, ব্যবসায়ীরা এবং অভিজাতরা ষোড়শ লুইয়ের উপর চাপ সৃষ্টি করে। রাজা টুর্গোকে পদচ্যুত করেন। টুর্গোর পর নেকার অর্থমন্ত্রী নিযুক্ত হন। নেকার ও অভিজাতদের উপর কর আরোপের প্রস্তাব দিলে অভিজাতরা অসন্তুষ্ট হন এবং নেকারকে পদচ্যুতির ব্যবস্থা করেন। অতঃপর এরপর নেকার অর্থমন্ত্রী হয়, তাকেও সে কর আরোপ করলে তাকেও পদচ্যুত করার ব্যবস্থা করেন। অতঃপর রাজা নিরুপায় হয়ে নেকারকেও পদচ্যুত করেন।
তারপর ক্যালন অর্থমন্ত্রী নিযুক্ত হন। তিনিও যাজক অভিজাতদের উপর করধার্যের প্রয়োজন উপলব্ধি করেন এবং প্যারিসের পার্লামেন্টে যাতে বিরোধিতা না করে তার জন্য দেশের গণ্যমান্য ব্যক্তিদের সভা ডেকে সমর্থন আদায়ের চেষ্টা করেন। 1787 সালে এই সভা ও মত প্রকাশ করে যে নতুন করে কর ধার্য করার অধিকার তাদের নেই। এই অধিকার আছে একমাত্র স্টেটস জেনারেলের। অবশেষে ষোড়শ লুই অভিজাত ও যাজকদের চাপে ক্যালনের পরিবর্তে ব্রিয়াকে অর্থমন্ত্রী নিয়োগ করেন। নতুন অর্থমন্ত্রী ব্রিয়াও রাজার নির্দেশে কর ধার্যের প্রস্তাব প্যারিসের পার্লামেন্টে অনুমোদনের জন্য পাঠান, কিন্তু তারা বেআইনি প্রস্তাব পেশ করার জন্য ব্রিয়ার বিচার দাবি করেন। এই অবস্থায় ব্রিয়া দেশ ত্যাগ করেন। এদিকে সর্বসাধারণের জনপ্রিয়তা লাভের জন্য প্যারিসের পার্লামেন্ট রাজার কাছে কয়েকটি দাবি পেশ করে। রাজা ষোড়শ লুইয়ের রাজকোষের এমন অবস্থা হয়, অর্থমন্ত্রী যাকে নিযুক্ত করেন সে কর ধার্য করলে অভিজাত এবং ব্যবসায়ীরা এত প্রভাবশালী ছিল যে করের কথা বললেই অর্থমন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য করত। তারা এত ক্ষমতাসীন ছিল। রাজা অভিজাত এবং ব্যবসায়ীদের কথা মেনে চলা লাগতো রাজার, যেহেতু ষোড়শ লুই ছিল দুর্বল শাসক, খুবই দুর্বল শাসক। এদিকে সর্বসাধারণের জনপ্রিয়তা লাভের জন্য প্যারিসের পার্লামেন্ট রাজার কাছে একটি দাবি পেশ করে। এই প্রস্তাবের বিনা বিচারে গ্রেপ্তার ও কারাদণ্ড রদ করা এবং রাজার স্বৈর ক্ষমতা হ্রাস করার প্রস্তাব করা হয়। এজন্য রাজা ষোড়শ লুই পার্লামেন্টের সোচ্চার প্রতিবাদী সদস্য আর্লিয়েন্সের ডিউক ও অপর দুই সদস্যকে প্যারিস থেকে নির্বাসিত করেন। পার্লামেন্টের সদস্যরা এতে ক্ষিপ্ত হয়ে 1788 সালে 3রা মে মৌলিক আইন বিধি ঘোষণা দ্বারা তৃতীয় শ্রেণীর সমর্থন লাভের চেষ্টা করেন। প্যারিস নগরীতে প্রাদেশিক শহরগুলোকে দাঙ্গা হাঙ্গামা আরম্ভ হয়। শহরগুলোতে তৃতীয় সম্প্রদায়ের অনেকে এই দাঙ্গায় অংশগ্রহণ করেন। অবশেষে রাজা নিরুপায় হয়ে পার্লামেন্টারিয়ানদের নির্বাসনের আদেশ প্রত্যাখ্যান করেন। এবারও রাজার দুর্বলতার প্রমাণ পাওয়া যায়। বুর্জোয়া শ্রেণীও ঝুঁকতে পারে। এবারও রাজার দুর্বলতার প্রকাশ পায়, যার ফলে বুর্জোয়া শ্রেণী বুঝতে পারে সামাজিক বৈষম্য দূর করার একমাত্র পথ হলো বিপ্লব। আর এই বিপ্লব কাদের দ্বারা সংগঠিত হতে পারে? তারা অনুধাবন করেন যে ক্ষুধার্ত অভাবক্লিষ্ট জনগণকে এই বিপ্লবে উৎসাহিত করতে হবে। অর্থাভাবে রাজাও দেউলিয়া হয়ে পড়েছিলেন এবং এই কারণে স্টেটস জেনারেলদের অধিবেশন ডাকার দাবিও জোরদার হয়ে উঠেছিল, কারণ মধ্যবিত্ত শ্রেণী এ দাবির পিছনে সমর্থন জানায়। নিরুপায় হয়ে রাজা ষোড়শ লুই 1789 সালের মে মাসে প্রতিনিধি পরিষদের নির্বাচনের ঘোষণা দেন। এই ঘোষণার সাথে সাথে মধ্যবিত্ত শ্রেণীর দাবি ছিল যাজক ও অভিজাত সম্প্রদায় থেকে যত প্রতিনিধি নির্বাচিত হবে, তৃতীয় সম্প্রদায় থেকেও সমসংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। যাজক এবং মধ্যবিত্ত শ্রেণী থেকে যে পরিমাণ প্রতিনিধি নির্বাচিত হবে, ঠিক সমপরিমাণ প্রতিনিধি তৃতীয় শ্রেণী থেকে নির্বাচিত করতে হবে।
প্রত্যেক সদস্যকে একটি ভোট দেওয়ার অধিকার দিতে হবে এবং প্রত্যেক সদস্যকে একটি ভোট দেওয়ার অধিকার দিতে হবে। রাজা প্রথম দাবিটি মানলেন। স্টেটস জেনারেলের 1214 সদস্যের মধ্যে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধির সংখ্যা 621 জন। তৃতীয় সম্প্রদায় থেকে নির্বাচিত প্রতিনিধিগণ দাবি করেন 3 সম্প্রদায় থেকে নির্বাচিত প্রতিনিধিদের একই সঙ্গে অধিবেশনের বসার ব্যবস্থা করতে হবে এবং মাথাপিছু একটি ভোটের ভিত্তিতে প্রতিনিধি সভার কাজ পরিচালনা করতে হবে। যাজক ও অভিজাতরা এই দাবির বিরোধিতা করেন এবং রাজাও তাদের সমর্থন করেন। এই অবস্থায় 1789 সালের 17 জুন সিদ্ধান্ত হয় শেষবারের মতো 3 সম্প্রদায়ের মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তারা এই আহ্বানে সাড়া না দেওয়া 17 জুন তৃতীয় সম্প্রদায় নিজেদের দিকে নিয়ে জাতীয় সভা ঘোষণা করে, কিন্তু ওই তারিখে রাজা তৃতীয় সম্প্রদায়ের সভাকক্ষ বন্ধ করে দেন। তৃতীয় সম্প্রদায় সভা ডাকলে রাজা সে সভা বন্ধ করে দেন। 20 জুন তারা টেনিস কোর্টে সমবেত হয় এবং একটি শপথ গ্রহণ করে। এই শপথ বাক্যটির মূল কথা ছিল, যতদিন পর্যন্ত দেশের জন্য একটি নতুন সংবিধান রচনার কাজ শেষ না হবে ততদিন এই জাতীয় সভার অধিবেশন অব্যাহত থাকবে। এই টেনিস কোর্টের শপথনামা নামে পরিচিত। এই শপথনামা টেনিস কোর্টের শপথনামা নামে পরিচিত। মূলত এ সময় থেকেই ফরাসি বিপ্লবের সূত্রপাত হয়েছিল বলে ধরে নেওয়া হয়। অবশেষে ষোড়শ লুই সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একই সভায় মিলিত হওয়ার আদেশ জারি করেন। বুর্জোয়া শ্রেণীর হাতে তখন থেকেই সকল নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যায়। বুর্জোয়া শ্রেণীর হাতেই তখন থেকে সকল ক্ষমতা চলে যায়। এভাবে ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ শুরু হয়। বাস্তিল দুর্গের পতন। ফরাসি বিপ্লবের এই ঘটনাটা আস্তে আস্তে বাস্তিল দুর্গের পতন হয়। তৃতীয় সম্প্রদায় যখন অধিকার আদায়ের নেশায় মত্ত, তখন প্যারিস নগরীর অধিবাসীদের মধ্যে এক বিপ্লবী চেতনার জাগ্রত হয়। এই সময় কৃষি জমিতে অজন্মার ফলে খাদ্য মূল্য বেড়ে যায়। গ্রাম থেকে লোক শহরে চলে আসে। চারিদিকে খবর ছড়ানো হলো যে রাজা জাতীয় সভা ভেঙে দেওয়ার মতলব করছেন। রাজা প্যারিস শহরে সৈন্য মোতায়েন করেছেন। জনগণের প্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেছেন বলে খবর প্রচারিত হয়। এইসব রটনায় প্যারিসের জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা শহরের কাছে 40টি শুল্ক ঘাঁটি জ্বালিয়ে দেয়, রাস্তায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। দোকান থেকে গোলা বারুদ লুণ্ঠন করে প্যারিসে নতুন পৌর প্রশাসন প্রতিষ্ঠা করে। সংবাদ এলো বাস্তিল দুর্গ বহু অস্ত্র জমা আছে। অস্ত্র দখলের জন্য আপামর জনতা 14 জুলাই বাস্তিল দুর্গ অভিমুখে ছুটে যায়। সশস্ত্র জনতা বাস্তিল অধিকার করে আটক বন্দীদের মুক্তি দেয়। এ সময় বাস্তিলের গভর্নর ও প্রহরীদের হত্যা করা হয়। বাস্তিলের পতন ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুর্গের পতনের ফলে স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের সূচনা করে। জনতার রুদ্র রোষ এবং হিংস্র মনোভাব দেখে রাজা এবং তার সভাসদরা আতঙ্কিত হন। রাজা জাতীয় সভা বলপূর্বক ভেঙে দেওয়ার ইচ্ছা ত্যাগ করেন। জাতীয় সভা স্থায়িত্ব লাভ করে। বুর্জোয়া বিপ্লব রক্ষা পায়। নেকারকে আবার অর্থমন্ত্রী পদে নিয়োগ করা হয়। প্যারিস থেকে সেনা অপসারণ করা হয়। প্যারিসের সংবাদে গ্রামাঞ্চলেও বিপ্লবের শিখা প্রজ্বলিত হয়।
পুনের মতে বাস্তিলের পতনের ন্যায় বিপ্লবের আর কোনো একক ঘটনার এত বহুমুখী ও সুদূর প্রসারী ফল ছিল না। এভাবে আস্তে আস্তে ফরাসি বিপ্লব ত্বরান্বিত হয় এবং জনগণের হাতে ক্ষমতা চলে আসে, বুর্জোয়া শ্রেণীর হাতে ক্ষমতা চলে আসে, রাজতন্ত্রের অবসান ঘটে। আমার আলোচনা আজ এ পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা।